আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এই সমীকরণগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেমনভাবে হাত আছে, একই সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদেরও হাত রয়েছে। গোয়েন্দা সংস্থারা কে কী কাজ করে সেটা গোপনীয় থাকে, কিন্তু রাষ্ট্রদূতদের মাধ্যমে যে কাজটা হয় ইটস এ ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল, যাকে বলা হয় অ্যাক্টিভিটিস। তো সেই দিক থেকে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত এই পুরো জামানাতে 2009 থেকে আজ অবধি একেবারে তিনি লো প্রোফাইলে চলতেন বাংলাদেশে, এবং তার সঙ্গে দেখা করাটাও একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। তিনি মুভমেন্ট খুব সীমিত করতেন, এমনকি বাংলাদেশের অনেক লোক যারা পাকিস্তানে যেতে চাইতেন তারাও সাহস পেতেন না। তো সেই মানুষটি এখন যে কোনো কারণেই হোক বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাধর। এমনকি আপনি দেখুন, ব্রিটিশ রাষ্ট্রদূত কিংবা আমেরিকান যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদের মুভমেন্ট নেই, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রদূত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। এর মধ্যে চীন যেহেতু শুধু বাণিজ্যিক বিষয়গুলো দেখে, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক এবং ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা মিশন, এরপরে রাজনৈতিক, অর্থনৈতিক। ফলে পাকিস্তানের রাষ্ট্রদূত ঘুরছেন, সবার সাথে সংযোগ রাখার চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যে তাদের পরীক্ষিত ট্রাস্টারদি বন্ধু জামাতের সঙ্গে গোপনে প্রকাশ্যে বহুবার বহু কৌশলগত বৈঠক তিনি করেছেন। আবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে, বেগম জিয়ার সঙ্গে, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে, সেখানেও কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এখন সমস্যা যেটি হচ্ছে সেটি হলো যে তাদের এই যোগাযোগগুলো ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে যাচ্ছে। যেগুলোকে সামাল দেওয়ার মতো যে বুদ্ধি, যোগ্যতা, প্রজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর থাকা দরকার, সেটা অনেকেরই না থাকার কারণে কি হচ্ছে, রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক রেখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বার্থটা অক্ষুণ্ণ রাখার যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার, সেটি রাজনৈতিক দলগুলোর নেই। ফলে রাষ্ট্রদূতকে সবাই নিজেদের মতো করে পেতে যাচ্ছে। জামাতের বক্তব্য হলো, আমাদের পরীক্ষিত বন্ধু পাকিস্তান আমাদের সঙ্গে আছে, এবং পাকিস্তান একটা গ্রিন সিগন্যাল দিয়েছে আমরা ক্ষমতায় চলে যাব এবং পাকিস্তান আমাদের সঙ্গে থাকবে। ফলে জামাত মাইন্ডেড যারা লোকজন আছে কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ এই ফেসবুকে দিচ্ছে, এই একদিনের মধ্যে সুসংবাদ আসছে। কী ধরনের সুসংবাদ আসছে তারা সেটা বলছে না, সবই নিয়তি নির্ভর হয়ে যাচ্ছে। আবার বিএনপির লোকও যখন বেগম জিয়ার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূত, তখন সেটাকে বিএনপি মনে করছে এটা তাদের একটা বিরাট রাজনৈতিক বিজয়। এবং এই মুহূর্তে বিএনপির নেত্রীর সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে যে বৈঠক হচ্ছে, এটি দৃশ্যত যে ছবিগুলো আসছে, এই ছবিগুলো বিএনপির জন্য মূলত অতটা ইতিবাচক ফলাফল আনছে না। এর কারণ হলো, বেগম জিয়া অত্যন্ত মানে পূজনীয়, শ্রদ্ধেয়া, তারপরে অনেক মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার বিমূর্ত প্রতীক, ঠিক আছে, কিন্তু তিনি অসুস্থ। এবং তাকে যখন ক্যামেরার সামনে রাখা হয়, কোনো ছবি তোলা হয়, তার যে স্বাভাবিক নান্দনিকতা আছে, যেভাবে বেগম জিয়ার রাজস্বিকতাকে আমরা চিনে আসছি, ওটা তারই বার্ধক্যের কারণে এবং তার অসুস্থতার কারণে উপস্থাপিত হয় না। ফলে রাজ সিংহাসনে রাজার যে অবস্থান, এটি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক হলে যেভাবে সুন্দর দেখাতো, বেগম জিয়ার সঙ্গে বৈঠকটা আসলে এভাবে সুন্দর হচ্ছে না। ফলে কি হচ্ছে, দলের মধ্যে যারা বেগম জিয়াপন্থী লোকজন আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তারা বেজায় খুশি, এবং এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারাই সামনে সারিতে চলে আসছে। না, তারেক রহমান সাহেবের যে আপনজন যারা লোকজন আছেন, তারা এখন আর মিডিয়াতে কোনো গুরুত্ব পাচ্ছেন না, এবং এটাও কিন্তু বিএনপি রাজনীতির জন্য একটা অশনি সংকেত। এবং ঠিক সেই জিনিসটি আমরা বাংলাদেশে কয়জন বুঝি বা না বুঝি তা বিষয় নয়, কিন্তু ভারত বুঝে এবং পাকিস্তান বুঝে। এবং পাকিস্তান যেভাবে এই বিএনপি এবং জামাতকে দুই হাতে খেলার চেষ্টা করছে, এই খেলাটা মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই হাতে খেলার চাইতেও কিন্তু এটা ডেঞ্জারাস, ভয়াবহ। এর কারণ হলো,
মিত্র যখন শত্রুতে পরিণত হয় তার শত্রুতা হয়ে যায় প্রচণ্ড ভয়ঙ্কর। এবং কোনো মানুষ যদি এইরকম দুইজন লোকরে এক হাতে রাখতে চায়, একজনকে আর এক হাতে অন্যজনকে, মানে এক হাতে জামাতকে এক হাতে বিএনপিকে, যারা দীর্ঘদিন বন্ধু ছিল এখন তারা বন্ধু নেই, এটি পাকিস্তানের জন্য ক্ষতিকর, আর আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর, এবং আওয়ামী লীগের জন্য এটা উপকারী হবে, প্রচণ্ড উপকারী হবে। তো সেই কাজটি পাকিস্তান এখন করছে। তা আমরা অনেক সময় পাকিস্তান বলেন, ভারত বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তাদেরকে খুব জ্ঞানী ভাবি। এখানে একটা বিষয় হলো যে মানুষের লোভ, যেটাকে ইংরেজিতে বলে গ্রিড, ভয় এবং আতঙ্ক, এই তিনটে জিনিসকে পুঁজি করে সমস্ত মার্কেটিং, সমস্ত রাজনীতি এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু শুরু হয়ে যায়। এই যে রাষ্ট্রদূত যারা আছেন বা গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছেন, তারা তাদের কাছেই যান, কমফোর্ট ফিল করেন এবং তাদেরকে খুঁজেন যাদের লোভ আছে, লালসা আছে, ভয় আছে এবং আতঙ্ক আছে। এবং এই চারটে জিনিস যদি থাকে, লোভ, লালসা, ভয়, আতঙ্ক, তাহলে কোনো মানুষের ব্যক্তিত্ব, কথা, আচরণ কোনো কিছুর মধ্যেই আন্তঃসংযোগ থাকে না, এবং সেখানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে। ফলে কি হচ্ছে, বাংলাদেশের রাজনীতি ক্রমশ অস্থির থেকে অস্থিরতা, নিশ্চয়তা থেকে অনিশ্চয়তায়, আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।